হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রিয় কাহন। লিখনিতে শাহলিন হাসান। পর্ব সংখ্যা ২৬। ঘড়ির কাঁটা সকাল ৭:৩০। জায়মা পানির জগ হাতে সিঁড়ি বেয়ে উপরে উঠেছে। ওপাশে ডোডোর ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। খুব সম্ভব কাউকে দেখে বিরক্ত সে। জায়মা ক্লান্ত শরীর নিয়ে কোনো রকম সিঁড়ি বেয়ে ওঠে। করিডরে স্থির হয়ে দাঁড়িয়ে বার কয়েক নিঃশ্বাস নেয়। নিজেদের রুমের দিকে তাকিয়ে চুপ করে রয়। ইশিয়াকের সাথে কোনো রকম কথাবার্তা হয়নি তার, সামনে হবেও না। জায়মা এই সম্পর্ক নিয়ে আগ্রহী না বলতে গেল। যেদিন ইশিয়াক তার পরিবার বন্ধুবান্ধব সামলাতে পারবে সেদিন সে ফিরে তাকাবে, এর আগে না। জায়মা পানির জগ নিয়ে দরজার সামনে আসতে তার কাঁধে জোরে সোরে ধাক্কা লেগে পানির জগটা মেঝেতে পড়ে দুখণ্ড হয়ে যায়। জেনিফার মৃদু চিৎকার করে ভেতরে প্রবেশ করে। কলে কথা বলা ইশিয়াককে বাহু জড়িয়ে ধরে। জায়মা সেদিকে এক নজর তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। পাশে ডোডো চিৎকার করে রুমে প্রবেশ করে। ইশিয়াক ফোনটা পকেটে ঢুকিয়ে হাতটা ঝাড়া দিয়ে ফেলে দেয়। পরপর দুটো থাপ্পড় বসিয়ে দেয় জেনিফার গাল বরাবর। সেই থাপ্পড় এতটাই জোরে বসেছে যে জেনিফার মাথা ঘুরে মেঝেতে পড়েছে। ইশিয়াক রুম কাঁপিয়ে চিৎকার করে বলে, নেক্সট টাইম আমার থেকে ১০০ হাত দূরে থাকবে, আন্ডারস্ট্যান্ড? যেভাবে ধাক্কা দিয়েছো, মশানে যদি পড়তো তোমার খবর ছিল। আজকে আমার বাড়ি থেকে বিদায় হবে, এটাই আমার শেষ কথা। জেনেফা গালে হাত দিয়ে দাঁড়িয়ে যায়। খেপা চোখে তাকিয়ে থাকে হিংস্র বাঘিনীর মতো। এগিয়ে এসে ইশিয়াকের কলারে হাত দিতে গেলে ইশিয়াক আঙুল উঁচিয়ে চোখ রাঙিয়ে দিল। জেনেফা হিসিয়ে উঠে তেড়ে আসে, মৃদু চেঁচিয়ে বলে, তুমি আমাকে বিয়ে করবে, এটা আমার শেষ কথা। পড়াশোনা করে শুধু শুধু সময় আর টাকা নষ্ট করেছ। রাস্তার কুকুরে যেই ব্যক্তিত্ব আছে তোমার সেটাও নেই। ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি বিহীন তোমার জীবনে আমি ধ্বংস করে দেব। রুম থেকে বের হও। জেনেফা গালে হাত রেখে চোখ পানি মুছে নেয়। ইশিয়াকের রাগী চেহারাতে এক নজর চোখ বুলিয়ে রুমের বাহিরে চলে আসে। জেনেফা যেতেই ইশিয়াক কপাল স্লাইড করে, রুম জুড়ে পায়চারি শুরু করে। বেডসাইড বসে রয় চুপচাপ। প্রায় ঘন্টাখানিক পর রুমে ফিরেছে জায়মা। কোনো রকম শব্দ না করে ভাঙা কাছের টুকরোগুলো তুলে ঝুড়িতে ফেলে দেয়। ভেজা মেজে মুছে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। এখন তৈরি হয়, বাসায় যাবেও। ইশিয়াক বসে থেকে বার কয়েক নিষেধাজ্ঞা দিয়েছে, কাজ না করতে, কাজগুলো না ধরতে। জায়মা সেসব কানে তোলেনি। যখন চেঞ্জ করার জন্য জামা বের করতে হবে, ইশিয়াক উঠে এসে তার পথ আটকায় ধরে। জায়মা সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে আহত কণ্ঠে বলে, কোথাও যেতে হবে না। জায়মা জবাব না দিয়ে পাশ কাটিয়ে যেতে নিলে ইশিয়াক হাত ধরে ঠাস করে চর বসে দেয় ইশিয়াকের গালে। ইশিয়াক হতভম্ব চোখে তাকিয়ে রয়। জায়মা তার দিকে তাকিয়ে মেঝেতে একদলা থুতু নিক্ষেপ করে সরে যায় সেখান থেকে। সে যেতে ইশিয়াক চিৎকার করে বলে, মশানি তোমার স্পর্ধা এত কেন? সেন্টার টেবিলে জোরে শব্দ হতে জায়মা ঘাড় ঘুরিয়ে তাকায়। ইশিয়াক ডান হাত রক্তে টইটুম্বুর। কাছের টেবিল ফাটল ধরে কয়েকটা জায়গা ভেঙে গেছে। জায়মা স্বল্প সময়ে নিজেকে তৈরি করে নেয়। নিজের ব্যাগপত্র হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইশিয়াক তখনও রাগী চেহারা নিয়ে সোফায় বসেছিল। জায়মা তার দিকে তাকায়নি, তবুও নজর পড়ে গেছে। গেটের সামনে থেকে রিকশায় চড়ে বসে জায়মা আজ আর রাগ লাগছে না খুব একটা। কষ্ট হচ্ছে কি না জায়মা সেটাও টের পাচ্ছে না, আবার পাচ্ছে। তার কাছে নিজের হাসি খুশি কাটানো একাকিত্ব জীবন উত্তম রূপে ধরা দিচ্ছে। এসব বিয়ে, সম্পর্ক, মারপ্যাচ জালে ফেসে সে অস্থির এবং ক্লান্ত পথিক। বিয়ের খুব সুন্দর একটি পবিত্র একটা বন্ধন, কিন্তু সঙ্গী যদি স্বস্তি না দেয় তখন তাকে নিয়ে গোটা জীবন কাটানো স্বাদ থাকে না। নিজেকে ভাঙা কাছের চেয়েও ভঙ্গুর আবিষ্কার করলো জায়মা। গেটের সামনে দাঁড়িয়ে ভাড়া মিটিয়ে দিয়ে ব্যাগগুলো হাতে নেয়। গেট দিয়ে প্রবেশ করার সময় নজর যায় অদূরে দাঁড়িয়ে থাকা কালো রঙের গাড়িটার দিকে। কেউ বাজ পাখির মতো দৃষ্টি নিক্ষেপ করে আছে জায়মার দিকে। তা দেখে জায়মার শরীর কেমন কেঁপে ওঠে। তড়িঘড়ি করে গেট দিয়ে ভিতরে চলে যায় সে।
স্থির পায়ে ভেতরে গিয়ে সোজা নিজের রুমে চলে যায়। লিভিং রুমে ফাঁকা থাকায় কেউ তাকে দেখতে পায়নি। রুমের দরজা পা রাখতেই পেছন থেকে চিৎকার আসে, আম্মু, আপু এসেছে। জাইমা মৃদু হাসে। জায়ানের কণ্ঠস্বর অনেক দিন পর শ্রবণ করছে সে। জালিমা রহমান এগিয়ে আসেন। জাইমা তাকে দেখে নিজেকে স্বাভাবিক করে নেয়। জিজ্ঞেস করে, কেমন আছো আম্মু? ভালো। তুমি একা এসেছো? ইশরাক কোথায়? ওদের বাসায়। একা বের ছেড়েছে? ড্রাইভার দিয়ে গেছে। ও, ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। খিদে নেই? নাস্তা করেছো? জাইমার মাথা নাড়ায়। জালিমা কিছু বলে না। জাইমা গলায় আটকে থাকা কান্নাটা গিলে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। মুহূর্তেই অন্ধকার রুমে মেঝেতে লুটিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। প্রচণ্ড বেগে কান্না করে। নিজের অনাগত সন্তানের মুখ দেখার ইচ্ছাটাও চলে গেছে ইতিমধ্যেই। সে সম্পর্ক যে টানতে চায় না, সেখানে নতুন জীবন এনে লাভ কী? কিন্তু তার অস্বস্তি মুছে দেওয়ার অধিকারও তার নেই। বড্ড বেশি পাপ হবে। ভোর পেরিয়ে সন্ধ্যার আগমন, অতঃপর রাতের সূচনা। এভাবে কেটে গেছে 4 দিন। জাইমা এবং ইশরাক দুজনের যোগাযোগবিহীন। জাইমা তো সেদিনই ইশরাকের নাম্বার, আইডি সব কিছু থেকে ব্লক করে দিয়েছে। এই বাসায় আসার পর থেকে কারোর সাথেই তেমন একটা মিশে না জাইমা। বেশিরভাগ সময় রুমে কাটিয়ে দেয়। কিন্তু দাদি আর জায়ানের জ্বালানো সহ্য করতে তাদের সাথে হাসিখুশিভাবে কথা বলতে হয় তাকে। ডোডোকে নিয়ে ব্যালকনিতে বসে আছে ইশরাক। জাইমাবিহীন 3টা দিন কেটে গেছে। না এক নজর দেখা হয়েছে আর না কথা। কাটা হাতের যন্ত্রণা কিছুটা কমেছে। খাবারটা চামচ দিয়েই খেতে হয়। জেনেফা চলে গেছে সেদিন দুপুর নাগাদ। তবে তার সব কিছুই এলোমেলো করে দিয়েই সাজানো গোছানো সম্পর্ক এখন অগোছালো পড়ে আছে। রাজিয়া আহমেদের সাথেও ঠিকঠাক কথা বলে না ইশরাক। চাপা একটা রাগ রয়ে গেছে। জাইমার হুটহাট চলে যাওয়া নিয়ে প্রশ্ন তোলা হলে ইশরাক কোনো জবাব দেয়নি। ফোন হাতে বিয়ের ছবি দেখা শুরু করে ইশরাক। তাদের সম্পর্কের বছর গড়াতে বেশি মাস বাকি নেই, কিন্তু সব এখন এলোমেলো। ইশরাক দূরে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। খুব অভিমান জমেছে নিজের জীবনের প্রতি। সে কোনো কিছুই দায়িত্ব সহকারে পালন করতে পারেনি। না স্ত্রী ভালো রাখতে পেরেছে, আর না সমস্যার সমাধান করতে পেরেছে। তার মা তাকে বোঝে না। জাইমা খুব একটা পছন্দ করে না, সেটা ইশরাক ভালো করেই টের পায়। কিন্তু জোর করে কাউকে পছন্দ বানানো তো সম্ভব না। এই সম্পর্কের মারপ্যাচ এতটাই জঘন্য রূপে ধরা দিবে, সেটা সে কল্পনাতেও ভাবেনি। সন্ধ্যা সবার সাথে নাস্তা করে বসছে জাইমা। সাজেদ খান মেয়ের শুকনো মুখটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ইশরাকের সাথে কথাবার্তা হয় না তোমার? ওই বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নাকি? জাইমা 1 গ্লাস পানি তুলে পান করে। উত্তর ভেবে পাচ্ছে নাও। কিছুক্ষণ চুপ থেকে বলে, আসার পর কথা হয়নি এখনো। ওখানে কোনো ঝামেলা হয়নি। তাহলে কথা বলো না কেন? ফোন হাতে নেই না। দেখো মা, সংসার একটা মায়া। কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজন তরফ থেকেই সমান গুরুত্ব থাকা চাই। একজন সবটা উজাড় করে দিবে, অন্যজন এসবে হেলদোল করবে না, এসবে তো হবে না। জাইমা জবাব দেয় না। জালিমা রহমান মেয়ের মুখের দিকে তাকিয়ে বলেন, তুমি কিছু নিয়ে আপসেট? খাওয়া দাওয়া মনোযোগ নেই, চেহারার অবস্থা তো বেহাল। তেমন কিছু না আম্মু। বলো, কিছু হয়েছে? কেন? সমস্যা? বড় সমস্যা হলে জানানো হবে। রাহেলা খান ধমক দিয়ে বলেন, পরিষ্কার করে বলো। জাইমা চুপ করে রয়। মেঝের কিছু স্থির দৃষ্টি নিক্ষেপ করে মনতা কাটিয়ে বলে, আমার মনে হয় না আমাদের সম্পর্ক সামনে আগাবে। সে তার মতো, আমি আমার মতো থাকতে যাচ্ছি। কথাটা বলে জাইমা সবার মুখের দিকে তাকিয়ে রয়। সবার চোখ মুখের অবস্থা এমন করেছে যেন জাইমাই বলেছে সে সামনে কাউকে খুন করে তাদের কাছে সাহায্য চাইছে। সবার মুখে ভঙ্গি দেখে জাইমা বিরক্ত হয়। জালিমা রহমান ঠান্ডা মাথায় বললেন, কি নিয়ে ঝামেলা? রাহেলা খান বলেন, সামনে নাতি নাতনি আসবে, আর এই মেয়ে বলে বিচ্ছেদের কথা। জাইমা দাদির মুখের দিকে তাকিয়ে বোকা বোকা হাসে। সাজেদ খানের চেহারায় গাম্ভীর্যত স্পষ্ট। জাইমা তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে, ওনার জন্য সিনিয়র প্রয়োজন ছিল। সে তাকে বুঝবে, সব সামলাবে, ওয়েস্টার্ন কালচার মেনে নিতে পারবে। কিন্তু এসব কিছুই পারফেক্ট নই আমি। স্বস্তি না থাকলে সম্পর্ক আগানো যায় না। ইশরাক আমায় এই সম্পর্ক নিয়ে কিছুই বলেনি গত 3 দিনে একবারও। রাহেলা খানের কথায় জাইমা গম্ভীর দৃষ্টি তাকিয়ে বলে, এসব বলার মতো সম্মান আর অবশিষ্ট নেই। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলো, ওনার
ইউড-বি আছে, যাকে বিয়ে করার কথা ছিল, কিন্তু ভুলবশত বিয়ে আমার সাথে হয়ে যায়। সে ইউড-বি আর জীবনে ব্যাক করতে চায়, ইশরাকে জীবনে ব্যাক করতে চায়। উনি বলেছেন সে মেয়েকে নাকি পাত্তা দেননি, কিন্তু মেয়ের পাগলামি দেখে এসব মনেই হয় না। কেউ কারোর চেহারা দেখে এতটা দেওয়ানা হতে পারে না। ওনার মায়ের বিহেভিয়ার কেমন জানি আমার সাথে। আমার কাজ করা নিয়েও ওনার সমস্যা, ভার্সিটি যাওয়া নিয়ে আমার খুব একটা পছন্দ করেন না। এতদিন ওনার কাজিন পোহা ছিল। আমাদের বিয়ের দ্বিতীয় দিন একটা ঘটনা ঘটেছিল, সেটা সম্পূর্ণ অকল্পনীয়। সেসব নিয়েও ঝামেলা হয়েছিল টুকটাক, ব্যাপার না। আমি সেখানে স্বস্তি পাইনি, পাবো না। কাউকে আপন লাগে না, আমার দম বন্ধ লাগে। আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই। জায়মার কথা শেষ হতেই রাহেলা খান ইশরাককে কল দেয়। রিসিভ হতেই লাউড স্পিকার দিয়ে খোঁজখবর জিজ্ঞেস করে। খুব স্বাভাবিকভাবে উত্তর আসে। রাহেলা খান নাতিকে কড়া কণ্ঠে বলে, জায়মার সাথে তোমার কিসের ঝামেলা? ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থেকে আওয়াজ তুলে, সম্পর্ক মান অভিমান ঝগড়াঝাটি থাকে স্বাভাবিক, আমাদের ক্ষেত্রেও তাই। তোমার কাছে যেটা স্বাভাবিক তার কাছে সেটা কতটুকু স্বাভাবিক হলে সে বিচ্ছেদ চায়। তোমার বুঝদার ভেবেছিলাম, সেজন্য আমার পাগল নাতনি তোমার কাছে বিয়ে দিতে আপত্তি দেখাইনি, কিন্তু যা শুনছি আমার নিজেই লজ্জা পাচ্ছি। এত অবহেলা কেন? মৈশানীর সাথে গতকাল রাতে আমার ঝামেলা হয়েছে, স্বাভাবিক রাগের মাথায় বকেছি ওকে। আমাদের ঝামেলা আমরা মিটমাট করে নিতাম, কিন্তু মৈশানী আমায় কোনো সুযোগই দেয়নি, একাই চলে গেছে। তোমার যেহেতু পছন্দ ছিল আগে, তাহলে বিয়েতে কেন মত দিলে? আমার আগে পছন্দ ছিল, এই কথা কে বলেছে? রাহেলা খান জায়মার দিকে তাকিয়ে বলে, তাহলে তোমার বন্ধু তোমার জন্য এরকম করছে কেন? তুমি বুঝতে পারছো তোমার চাচ্চু এইসব অগ্রাহ্য করবে না? না, তোমার চাচ্চু এসব গ্রাহ্য করবে না। মৈশানী তার আদরের মেয়ে, বড় বউকে নিয়ে আমি আর কি বলবো। সে কয়েকদিন থেকেছি যা বুঝদার বুঝছি। তোমার খামখেয়ালি আর তোমার মায়ের ব্যবহার সব মিলিয়েই জঘন্য। মৈশানী এখনও মানিয়ে নিতে পারেনি সব কিছু। মাম্মিও ওকে গ্রহণ করতে পারেনি সেসব। আমি জানি এবং মানি। তোমাদের ঝামেলার জন্য একটা সংসার ভেঙে যাওয়ার পথ। আমি আমার বউকে ছাড়ছি না, এই জন্মে তো একবারেই না। তাহলে আমাদের সংসার কে ভাঙবে শুনি? ইশরাকের কণ্ঠে কিছুটা রাগ প্রকাশ পেয়েছে। রাহেলা খান জবাব দেন না। সে তোমাকে চায় না, আমি ওর মুখ থেকে শুনতে চাই কথাটা। জায়মা ফোনে স্ক্রিনে এক নজর তাকায়, কোনো রকম কথা বলে না সে। রাহেলা খান জবাব দেয়, শুনতে হলে এখানে আসতে হবে তোমার, কারো আসার প্রয়োজন নেই। উনি এখানে আসলে আমি সব ভেঙে ফেলবো। চেঁচিয়ে ওঠে জায়মা। জালিমা রহমান মেয়ের দিকে তাকিয়ে বলেন, একটু শান্ত হও আম্মু। রাহেলা খান বলেন, তোমার সাথে পরে কথা হবে। ইশরাক কলটা কেটে দেয়। জায়মা কল বিচ্ছিন্ন দেখে রেগে যায়। আমার জীবন শেষ করে দিয়েছো তুমি। আমি এই বাসায় যাব না আর, কখনো না। গেলে আমার মরা লাশ যাবে, আমি না। আমার ইশরাক চাই না, ওর বাচ্চাটাও চাই না আমার। সব শেষ হয়ে যাক, আমি এসব থেকে মুক্তি চাই। কথাটা বলে নিজের রুমে চলে যায় জায়মা। রাহেলা খান বার কয়েক ডাকেন। জায়মা ফিরেও তাকায় না। সাজেদ খান মুখটা গম্ভীর করে রেখে রাগী সুরে বলেন, ইশরাককে আসতে বলবেন। আমার মেয়ে কম কষ্ট এসব বলে না। কত হাসি খুশি ছিল মেয়েটা, আজ ওর এই থমকে যাওয়া, চুপচাপ যাওয়া কান্না আমার বুক লাগে। আম্মা, আপনি কেন তখন এসব চাই বাছাই না করে বিয়ে দিয়েছেন? ইশরাক ভালো ছেলে সাজেদ, ভাই ভাই দ্বন্দ্ব সমাপ্তি দিতে চেয়েছি। আমার মেয়ের জীবন বলি দিয়ে সব ঠিক হয়ে যাবে। সম্পর্কে এরকম ঝগড়াঝাটি বাছ বিচার স্বাভাবিক। ইশরাক আসুক, জায়মার রাগ কমুক, দুজনের কথা বললে সব ঠিক হয়ে যাবে। যে ভাই ভাইকে চিনেনি, তখন রক্তের সম্পর্ক মূল্য দেয়নি, সে ভাই আর ভাইয়ের পরিবার গিয়ে আমার মেয়ের কেমন ভালো থাকবে আমার বোঝা হয়ে গেছে। তুমি ওর রাগকে প্রশ্রয় দিচ্ছ। সম্পর্কে এসব ঝামেলা স্বাভাবিক। ইশরাক ঠিক থাকলেই তো হয়, আর ঠিক থাকতে হবে না। আমার মেয়ে কম কষ্টে চুপ হয়ে যায়নি। ওর সারা জীবনে ভরণ পোষণ নেওয়ার ক্ষমতা আমার আছে আম্মা। আমি আমার মেয়ের কষ্ট দিতে পারবো না। ঝগড়া ঝামেলা আরও 2 দিন অব্যাহত হয়েছে। সন্ধ্যায় খান বিল্লায় সবাই নাস্তা করতে বসেছে। ইশরাককে ডাকা হলে সে রেসপন্স করেনি। রাজিয়া আহমেদের সাথে তার
মেলা দূরত্ব। ইরাকে পাঠানো হয় তার পাপাকে নিয়ে আসার জন্য। ইরা হাতে হোমমেড স্যান্ডউইচ নিয়ে ইশরাকের রুমে আসে। ইরা এসে দরজায় উকি মেরে বলে, পাপা শোনো না। ইশরাক গৌরগম্ভীর চেহারা তাকিয়ে ইরার দিকে, কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইরা দৌড়ে এসে ইশরাকের গলা জড়িয়ে ধরে অভিযোগ স্বরে বলে, পাপা তুমি সবাইকে ইগনোর করছো, তুমি পচা। পাপা একটু ডিস্টার্ব, সেজন্য মা। চলো নাস্তা খাবে। ইরা হাত ধরে টানতে আরম্ভ করে। ইশরাক চুপচাপ ইরার পেছন পেছন নিয়ে আসে। রাজিয়া আহমেদ ছেলের মুখের দিকে তাকিয়ে চুপসে থাকে কিছুক্ষণ। ইরফান ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, মৈশানি ফিরবে কবে? এখানে আর ফিরছে না সে। সাজেদ খান ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, সাজেদ আমার সবটাই বলেছে। রাজিয়া তুমি ব্যবহার ঠিক করবে? ইশরাক তুমি বুঝদার হয়েও অবুঝের মতো আচরণ করছো। আপনাকে আমি অনুমতি দেইনি আমার বন্ধুকে ইনভাইট করতে, ওর জন্যই এত ঝামেলা লেগেছে। এই মেয়ে কোন সাহসে আমার বাসায় সবার সামনে জড়িয়ে ধরবে? এই পরিস্থিতি সৃষ্টির পিছনে শুধুমাত্র দায়ী আপনি নিজে, যাকে আমি দূরে দূরে করে তাড়িয়ে দিতাম। তারে কখনো আস্পর্ধা ছিল না আমারকে জড়িয়ে ধরার, কিন্তু পরিস্থিতি এমন সৃষ্টি করেছেন যে আমি হয়ে গিয়েছি। আর রইল বাকি মাম্মার ব্যবহার। আমি জানি না মৈশানি নিয়ে তার ঠিক কী সমস্যা। বিয়ে করেছি আমি, সংসার সাজিয়েছি আমি, সে যেমনই হোক আমার চলবে। তাহলে মাম্মা কেন তাকে আনায়া আপুর মতো করে স্নেহ করতে পারে না? কেন তার সাথে দুমুখ আচরণ করে? আর আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে আমি কোনোটা রেখে কোনটা সামলাবো বুঝতে পারছি না। আমার সংসার ভাঙার পথে। মৈশানি জানিয়েছে সে বিচ্ছেদ নিতে যাচ্ছে। আমার বউ প্রেগনেন্ট, এবং সংসার ভাঙার পেছনে দায়ী শুধুমাত্র আপনারা। এখন আমার বউ আমার কাছে কিভাবে ফিরিয়ে আনবেন সবটা আপনাদের দায়িত্ব। মাত্র 2 দিন সময় দিলাম। মৈশানীকে আমি এই বাড়িতে চাই। কিভাবে, কখন, কি বুঝ দিয়ে আনবেন সেটা আপনাদের ব্যাপার। আমার বউ আগের মতো চাই আমি। যদি ফিরিয়ে আনতে অসন্তোষ প্রকাশ করেন তাহলে বললেন। স্ট্রেট কাট কথা বলতে আমি পছন্দ করি, এবং আমি আমার পার্সোনাল লাইফ আমি আমারটা দেখে নিব। অসম্ভব, ওর কাছে আমরা আকুতি বিনতি করতে পারবো না। ওর কেমন জ্ঞান হলে সামান্য ব্যাপার নিয়ে সংসার ভাঙার কথা মুখে আনে? ওয়েস্টার্ন কালচারে এসব কিছুই না। রাজিয়া আহমেদের কথায় সাজেদ খান ধমকে বলেন, তোমার অহমিকা ত্যাগ করো রাজিয়া। মেয়েটা যদি গোছানো ধাঁচের স্ট্রেং পার্সোনালিটি হতো তাহলে মানা যেত। ব্যবহার একবারেই পাগলের মতো। ফাইন, আর এক শব্দও উচ্চারণ করবে না আমার বউকে নিয়ে। তাকে এই বাসায় আনছি না আমিও থাকছি না আপনাদের মতো ধাম্বিকতায় ঘেরা মানুষদের অট্টলিকায়। রাগ করলে সব সমাধান হবে না মর্ম। তুমি মাথা ঠান্ডা রাখো। মাম্মা তুমি একটু রাগী মানুষ। মৈশানীও কম বুঝদার, সেজন্য হয়তো মাম্মা তাকে পছন্দ করে না। ইরফানের কথায় ইশরাক চোয়াল শক্ত করে মৃদু চেঁচিয়ে বলে, কম বুঝদার বলে তাকে পছন্দ করে না? হাস্যকর শুনলাম ভাইয়া। হাতের 5টা আঙ্গুল সমান হয় না, তেমন সব মানুষের এরকম হয় না। আমাদের পরিবারের সাথে ওই মেয়ে মানানসই না। রাজিয়া আহমেদের মতামত দেয়। ইশরাক বসা থেকে উঠে দাঁড়ায়, দাঁত পিষে বলে, হু আর ইউ কলিং দ্য গার্ল? রাজিয়া আহমেদ ছেলের দিকে তাকিয়ে পুনরায় বলেন, ওকে ফাইন, আমি তার সাথে কথা বলবো সব ঠিক করে নেওয়ার জন্য। সে আমার কথা না শুনলে তার রাস্তা বেছে নিতে পারে। মাম্মা তোমার মুখে এরকম বাচ্চামো কথা আদৌ শোভা পাচ্ছে কি? মৈশানীকে নিয়ে এত সমস্যা কেন তোমার? পরিষ্কার করে সবাই সামনে বলো। ইরফানের কথায় রাজিয়া আহমেদ চোখ মুখ শক্ত করে জবাব দেন। তার বাবার দম্ভ বেশি আগে থাকে। জায়মা আহামরি সুন্দর না, কাজকর্ম কোনোটাতেই পারদর্শী না, ব্যবহারও ঠিকঠাক জানে না, আমাদের ফ্যামিলির সাথেও একদমই যায় না। ইশরাক ডিভোর্স বেটার। তাহলে বিয়ের সময় কেন সেটা বলা হয়নি? ইশরাক পছন্দ ছিল, পুনরায় সম্পর্ক নিয়ে তালগোল পাকানো। আমার কি বলার ছিল? আমার ছেলের জন্য আমি নিজে মেয়ে পছন্দ করে চেয়েছিলাম, কিন্তু সবটাই উল্টে দিয়েছে ওই মেয়ে। আমি হয়তো কখনো বা কোনোদিন তার সাথে স্বাভাবিক আচরণ শিখতে পারবো না। তোমার সেটাকে পুনরুক্ষোভ হিসেবে আমার দাম্ভিকতা বললে আমরা আপত্তি নেই।
মহিষানী ছাড়া অন্য কেউ যদি ইশরাকের বউ হতো তাহলে কি তুমি একই আচরণ করতে? সাজেদ খানের শান্ত সুরে বলা কথায় রাগ স্পষ্ট প্রকাশ পায়। রাজিয়া আহমেদের একপটে জবাব দেয়, হয়তো না। আপনাদের দম্ভ ক্ষোভ নিয়ে থাকুন। আমি বা আমার বউ বাচ্চা কেউ আসবে না আপনাদের কাছে দম্ভ দাম্পত্যের সাম্রাজ্যে। আপনাদের আমি চিনি না, বিশেষত মিসেস সাজেদ খানকে। কথাটা বলে ইশরাক খুব দু পা পেঁচিয়ে হাঁটে। সাজেদ খান তখন হুঙ্কার ছেড়ে বলেন, আমার ছেলে ছেলের বউ, নাতি নাতনি আমি আলাদা হতে দেব না। রাজিয়া, ওদের ব্যাপারে নাক গলাবে না। অসুস্থ মস্তিষ্কের মহিলা। তোমার প্রতি আমার শ্রদ্ধা কমে গেল, বরং ঘৃণায় উঠে গেল আরও বেশি। যে মেয়েকে নিয়ে এত কাহিনী, এত অপমান, সেই মেয়েকে এই বাড়িতে আনলে আমি থাকবো না এখানে। রাজিয়া আহমেদ চেঁচিয়ে বলেন। ইরফান বিরক্ত হয়ে বলে, আর এ বাসায় থাকার অধিকার আছে তোমার মতনই হোক। ওদের পরিবারটাই আমার কাছে অসহ্য। ওকে সহ্য হয় না আমার, খুব বিরক্ত লাগে। ইশরাক অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। আপনজনদের আজ বড্ড বেশি অচেনা লাগছে। গোটা একটা সুখী পরিবার, সাজানো পরিবার শুধুমাত্র রাগ আর দম্ভের পিছনে বিচ্ছেদ বেছে নিচ্ছে। ইশরাক সাজেদ খানের দিকে তাকিয়ে মুচকি হাসে। সে হাসি হয়তো বা কৃতজ্ঞতার। কীরকম কৃতজ্ঞতা সেটা ইশরাক ভালো করেই জানে। রাজিয়া আহমেদ ইশরাকের দিকে তাকিয়ে বলে, ওই মেয়ের জন্য আমার ছেলে সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। অপয়া, রাস্তার মেয়ে একটা। বাপ যেমন এক সময় রাস্তায় ঘুরেছে, ও কি আর ভালো মেয়ে হবে? তুমি কাকে রাস্তায় ঘুরেছ বলছো? আমার ভাই কে? এত স্পর্ধা তোমার? সাজেদ খানের কথায় রাজিয়া আহমেদ চোখ মুখ খিচে শক্ত করে রাখেন। তখন ইশরাক বলে, মিসেস সাজেদ খান, কৃতজ্ঞতা স্বীকার করছি আপনার প্রতি নিজের সবটা রাগ ক্ষোভ উগরে দেওয়ার জন্য। তাহলে শুনে রাখুন, আপনার কথিত এই রাস্তার মেয়ের সাথেই আপনার ছেলে বাকি জীবন কাটাবে। ওই মুখে তাকে অপয়া বলবেন না। সে সৌভাগ্যবতী, কারণ সে আমার বাচ্চার মা। রাজিয়া আহমেদের নির্বিকার দৃষ্টিতে ছেলে যাওয়া দেখছে। আনায়া শাশুড়ির সরল মুখের আড়ালে লুকিয়ে থাকা হিংস্রতাকে অবাক দৃষ্টিতে দেখে গেল। ইরফান কিছু বলতে গেলে রাজিয়া আহমেদ হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেন। সাজেদ খান রেগে বলেন, আমার ছেলে আলাদা হয়ে যাবে। শান্তি হয়েছ তোমরা? ও কোথাও যাবে না। তাহলে ময়সা নিয়ে তোমার সমস্যা কেন? আমার তাকে পছন্দ না। আমার থেকে দূরত্ব রাখুন। আমার ছেলে কোথাও যাবে না। আমার ছেলে চলে যাবে, থাকতে হবে না এত অশান্তিতে। সে যেদিন মৌসানীকে আনায়াস মতো মেনে নিতে পারবে, তাদের কাছে ক্ষমা চাইবে, সেদিন আমি নিজে ওদের নিয়ে আসব। তার আগে না। আমার ভাইকে দ্বিতীয়বার কিছু বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। রাজিয়া, আপনি নিজের দম্ভটা ঠিক রাখুন মা। মৌসানী সরল সোজা মেয়ে মানুষ, এত প্যাচ নিয়ে চলে না। আপনি আগলে নিলে সেও মানিয়ে নিবে। আপনি তাকে দূর করে রাখেন, ব্যবহার খারাপ করেন, সেই জন্য আপনার কাছে গেছে না মা। ওর চরিত্র একদমই আলাদা, একটু উড়নচণ্ডী, প্রাণবদ্ধ। কথাটা বলে আনায়া চলে আসে সেখান থেকে। একে একে সবাই লিভিং রুম ত্যাগ করে নিজের কক্ষে চলে যায়। ইশরাক গোটা রুম অন্ধকার রেখে রুম এবং ব্যালকনির দরজার মাঝামাঝি মেঝেতে ধপ করে বসে যায়, ব্যথার্ত হৃদয় নিয়ে, শান্ত আকাশে নিশ্চুপ চাঁদের দিকে তাকিয়ে। মায়েরা কেন এভাবে পাল্টে যায়? কিসের এত অহমিকা তাদের? কোন ছেলের বউ আপন করতে এত সংকোচ? জায়মা যদি এসব কথা শুনতো তাহলে ঠিক কতটা কষ্ট পেত। যেখানে ইশরাকটাই খারাপ লাগছে বাজেভাবে। অনেকক্ষণ নীরব চোখে আকাশের দিকে তাকিয়ে থেকে দরজার সাথে মাথা হেলান দিয়ে রাখে। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে। আজ তার পাশে কেউ নেই, কেউ না। পথের খোঁজে দিশেহারা পথিক লাগছে নিজেকে। কথার আঘাতে ভেতরটা ঠিক কতটা বিভৎস বিস্তর্য হয়ে পরিমাণ, সেটা ইশরাকই জানছে। তার মায়ের অহমিকা, দম্ভ সবটাই আকাশ ছোঁয়া। তারই তো সাজানো সংসার। ইশরাক জোর দিয়ে কিছু বলছে না। ইচ্ছে নেই এসব নিয়ে বাড়াবাড়ি করার। তার চেয়ে জায়মা নিয়ে আলাদা হয়ে যাবে, এটাই ভালো। পারিবারিক ব্যবহার নিয়ে না তাদের মাঝে ঝামেলা হবে, আর না জায়মা দূরে সরে থাকবে।
ফোন হাতে নিজের কাছে একজনের কিছু একটা টেক্সট করে রাখি ইশরিয়াক। কল দেয় সাজেদ খান নাম্বারে। সাথে সাথেই কল রিসিভ হলে ইশরিয়াক সালাম জানায়। জবাব আসলে অতিরিক্ত নরম সুরে বলে, মৈশানি নিয়ে আসবো, তাকে জানিয়ে দিবেন কথাটা। তোমাদের যোগাযোগ বন্ধ? তেমন কিছু না, মৈশানি যেতে রাজি না। আপনার ব্যাপার ক্লিয়ার করুন। আপনি আমার কাছে মেয়ে দিতে রাজি কি রাজি? আমি চাই না তোমাদের বিচ্ছেদ হোক। ওর রাগ কমলে নিয়ে যেও, সুখী হও দোয়া করি। ইশরিয়াক মৃদু হাসে। এই বাক্য তার প্রতি সাজেদ খানের কৃতজ্ঞতা, ভরসা সবটাই ফুটে উঠেছে। ইশরিয়াক কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনি একটু বুঝিয়ে বলবেন মৈশানীকে? সে যোগাযোগের সব পথই বন্ধ করে রেখেছে। আগামীকালকে আসো, আমি নতুন বাসা নিচ্ছি। কি হয়েছে? ভার্সিটির কাছেই বাসা নিচ্ছি। মৈশানী এই অবস্থায় এত দূরে জার্নি করতে পারবে না। আচ্ছা, আর কি খবর সবার? ভালো। সাজেদ খানের সাথে আরও কিছুক্ষণ বিস্তর আলাপ করে ইশরিয়াক এসে নিজের ব্যাগপত্র গুছিয়ে নেয়। প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই মোটামুটি ব্যাগ করে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। কার নিয়ে চলে যায় পরিচিত একটি কফি শপে। সেখানে তার পরিচিত একজনের সাথে দেখা করে। তার সাথে প্রয়োজনীয় কথাবার্তায় ব্যস্ত হয়ে যায়। রাত 10টা। ডিনার সেরে রুমে এসে বসতে যায় মা। আজকাল একটু বেশিই ক্লান্ত লাগে। জীবনকে যেন কারাগার মনে হয়। কোনো কিছুতেই শান্তি মিলতে পারছে না। ঘন ঘন মুড সুইং তাকে আঁকড়ে ধরে দিচ্ছে। কোনো সিদ্ধান্ত স্থির হয়ে নিতে পারছে না। যেটা এখন ভালো লাগছে, কিছুক্ষণ পর সেটা বিতৃষ্ণা জমে যাচ্ছে। নিজেকে স্ট্রং রাখতে গিয়েও মুখ থুবড়ে পড়ে যেতে হচ্ছে। কোথাও একদণ্ড শান্তি মেলাতে পারছে না সে। কারোর সাথে কথা বললে আগ্রহ পায় না। ইশরিয়াকের সাথে দূরত্ব 7 দিন হতে চলেছে। কোনো রকম দেখা সাক্ষাৎ কিংবা কণ্ঠস্বর শোনা যায়নি। খুব খারাপও লাগছে তাতে। চুলগুলো আঁকড়ে ধরে সোজা হয়ে দাঁড়াতে ফোনটা শব্দ করে বেজে ওঠে। প্রথমবার কল কেটে গেলে দ্বিতীয়বার রিসিভ করে কানের কাছে ফোনটা নেয়। ওপাশ থেকে খুবই নম্র ভদ্র এক ভদ্রলোক বলেন, ম্যাম আপনার একটা পার্সেল আছে, একটু যদি বাহিরে আসতেন। আমি গেটের বাহিরে দাঁড়ানো। হোয়াট? মাথা ঠিক আছে আপনার? এত রাতে আমি পার্সেল রিসিভ করব? আমি কিছু অর্ডার করিনি। আপনি হয়তো ডিজিট ভুল করেছেন। আপনি জায়মা, তাই না? হ্যাঁ। আপনার বাসা তো হসপিটাল রাইট সাইডে। জি হ্যাঁ। ম্যাম, আপনার পার্সেল রিসিভ করুন। আমার আরও ডেলিভারি পার্সেল আছে। অনুগ্রহ করে বোঝার চেষ্টা করুন। জায়মা ব্যালকনিতে উঁকি ঝুঁকি মারে। কলে ওপাশে ব্যক্তিকে বলে, আমি গেটের সামনে কাউকে দেখতে পাচ্ছি না। আপনাদের দেওয়াগুলো উঁচু। প্লিজ আসুন, পার্সেল রিসিভ করুন। আমার লেট হয়ে যাচ্ছে। জায়মা কিছু বলে না। ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। কে আবার কি অর্ডার করেছে তার নামে কে জানে। ইশরিয়াক কিছু পাঠায়নি তো, নাকি অন্য কেউ তার সাথে মজা নিচ্ছে? জায়মা হাজারো প্রশ্ন নিয়ে মেইন গেট পেরিয়ে বাহিরে আসে। গার্ডেনের পিচ ঢালা রাস্তা পেরিয়ে গেটের এক অংশ খুলে বাহিরে এসে দাঁড়ায়। আশেপাশে তাকাতে কাউকে দেখতে পায়নি। মুহূর্তেই বুকটা মোড়চড় দিয়ে ওঠে। অজানা আশঙ্কা মনে ঘিরে ধরে। ও গেটে দিয়ে আবার প্রবেশ করতে নিলে ডান হাতে টান পড়ে। টানের চোটে ভয় ছিটিয়ে গিয়ে সামনের ব্যক্তির বুকের সাথে পিছে যায়। সঙ্গে সঙ্গে সরে আসে। রাগে ক্ষোভে সে ব্যক্তির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। নিজের চোখ মুখ কুঁচকে নিয়ে বলে, আপনি এখানে এত রাতে? নাটকবাজ কোথাকার! কোথায় ডেলিভারি ম্যান? আজকাল দেখি টিচারগিরি রেখে ডেলিভারি ম্যান সাজতে হচ্ছে। তবে আপনার সাথে টিচার থেকেও এই পেশাটা ভালোই যাচ্ছে। ডেলিভারি দিতে গেলে অনেক সুন্দরী মেয়ে দেখতে পাবেন। কোনো উত্তর আসলো না। জায়মা হাত ধরে টেনে এনে গাড়িতে বসিয়ে দেয়। দরজাটা লক করে বলে, জায়মা ভিতরে চেঁচিয়ে বলে, আপনার হাত আমি ভেঙে ফেলবো। আমাকে টাচ করছেন কোন সাহসে? দরজা লক করা হলে জায়মা ভিতরে চেঁচিয়ে বলে, আপনার হাত আমি ভেঙে ফেলবো। আমাকে টাচ করেছেন কোন সাহসে? মিস্টার ইশরিয়াক। জায়মার রাগী সুরে কথায় ইশরিয়াক সিটে মাথা এলিয়ে দেয়। কোনো রকম টু শব্দ না করে গাড়ি স্টার্ট দেয়। জায়মা চোখ জোড়া কুঞ্চিত করে তাকায়। পুনরায় বলে, আমার কথা জবাব নেই কেন? জবাব। ইশরিয়াকের কথায় জায়মা তেতে ওঠে। বিরক্ত হয়ে বলে, আপনি আমাকে কপি করছেন? ইশরিয়াক কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি। গাড়ি চলছে ধীরস্থির গতিতে।
শুনশান নীরব একটা অট্টালিকার সামনে এসে গাড়িটা স্থির করে। জাইমার দিকে ফিরে তাকিয়ে বলে, তুমি আমাকে চাচ্ছ না? এই কথাটা আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। বলছি তো, সত্যি চাও না? ইস। জাইমা চুপ হয়ে সামনে তাকায়। ইশরাক এক দৃষ্টিতে জাইমার দিকে তাকিয়ে রয়। জাইমা দৃষ্টি ফিরিয়ে বলে, আমাকে বাসায় দিয়ে আসুন, আমি উত্তর চাই। কথাটা শেষ হওয়া মাত্রই পেছন থেকে খুব জোরে গাড়ি আঘাত করা হয়, যার ফলস্বরূপ জাইমা সিট থেকে ছিটকে সামনে গিয়ে কপালে জোরে বাড়ি খায়। ইশরাক হতভম্ব হয়ে জাইমাকে আগলে ধরে এক হাতে, অন্য হাতে গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত রাস্তা থেকে সরে আসে। গাড়ি ব্রেক কষে, জানালার দিকে দিয়ে মাথাটা বের করে। তাদের ব্যতিক্রম করে যাচ্ছে বড় একটি ট্রাক। ইশরাক সরু দৃষ্টিতে সে ট্রাকের দিকে তাকিয়ে রয়। জাইমা চোখ জোড়া বন্ধ করে সিটে অগোছালোভাবে বসে রয়। ইশরাক স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জাইমাকে ডাকে। চিন্তায় মাথা আর খেলছে না। বাঁ হাতে জাইমার হাত আঁকড়ে ধরে রেখেছে, ডান হাতে স্টিয়ারিং কন্ট্রোল করছে। এই জায়গা তাদের জন্য মোটেও সুরক্ষিত না। ফোন হাতে কাউকে মেসেজ দিয়ে রাখে। জাইমা কপাল বেয়ে রক্ত ঝরছে। ইশরাক টিস্যু এগিয়ে দিয়ে জাইমার চোখ মুখ খিচে বন্ধ করে থাকে। প্রচণ্ড জোরে বাড়িটা খেয়েছে ও। কপালে রক্ত মুছতে থাকে। প্রচণ্ড মাথা ব্যথায় চোখ দুটো বন্ধ করে হয়ে আসে। সিটে সুন্দর করে বসে মাথায় হাত দিয়ে রাখে। ইশরাকের সামনের দিকে তাকিয়ে বলে, আমার সাথে ঝগড়া না করে সিট বেল্ট লাগিয়ে বসলে এখন হতো না? খোদার গজব পুরুক, যে আমার মাথাটা পাঠিয়ে দিয়েছে। ইশরাক জাইমার দিকে এক প্রকার তাকিয়ে রয়। বেশি লেগেছে? একদম না, অনেক মজা পেয়েছি। দাঁতে দাঁত পেঁচে কথা বলে জাইমা। ইশরাক বোঝে মেজাজ খারাপ হয়ে গেছে, সেজন্য সে কিছু বলে না। জাইমা মাথায় হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে বলে, মাঝরাতে কোথায় যাওয়া হচ্ছে? জাহান্নামে। ইশরাক তেরা কথায় জাইমা চুপসে যায়। গাড়ি এসে থামে একটা হসপিটালের সামনে। জাইমা চোখ মুখ কুঁচকে বলে, হসপিটাল? ইশরাক গাড়ি থেকে নেমে যায়। দরজা খুলে জাইমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, চেক আপ করবে? মাঝরাতে? আপনি পাগল? আর মাথা ব্যথা করছে প্রচুর। ইশরাক জবাব দেয় না। জাইমাকে টেনে গাড়ি থেকে নামিয়ে দরজা লক করে দেয়। ডান হাতের মুঠোয় জাইমার হাত আঁকড়ে ধরে ভেতরের দিকে হাঁটা ধরে। যেতে যেতে জাইমা বলে, আপনার সমস্যা কি? বেশি কথা বলো না, এখানে কপাল বেয়ে রক্ত ঝরছে। আমি ডক্টর নই যে তোমার সব ব্যথা বাসায় বসে সারিয়ে দেব। আমার কোনো ব্যথাই নেই। আচ্ছা, তুমি আগে যে কে জানো বলল তার মাথা ব্যথা করছে? আমি বলছি, এক মুখে কত রকম কথা বলো তুমি। আপনি পাল্টে গেছেন, তারপর নতুন বেডি পেয়েছেন তাই শুনছি। পরের লাইন বলো। আমায় ভুলে গেছেন? ভুলে গেছি। তুমি কে যে তোমায় মনে রাখবো? কথাটা বলা শেষ হতে না হতেই জাইমার দু চোখে পানি পড়তে আরম্ভ করে। ইশরাক হতভম্ব হয়ে তাকায়। জাইমা ওড়না দিয়ে যত চোখের পানি মুছছে ততই সেখানে গড়িয়ে পড়ছে। ইশরাক গলা খাকারি দিয়ে বলে, আমি ভুলে যাওয়াতে কান্না করছো? আর আমি ছেড়ে গেলে মরে যাব। কথাটা বললে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় জাইমা। ইশরাক নিঃশব্দে হাসে। জাইমা নিজের হাতটা ছাড়িয়ে নিতে গেলে ইশরাক ছাড়ে না। জাইমা চোখ গরম করে তাকায়। ইশরাক না বোধক মাথা নাড়ায়। আর কোনো কথাবার্তা হয়নি তাদের মাঝে। ডক্টরের চেম্বারে বসে ইশরাক বর্তমানে শরীর কন্ডিশন সব কিছুই খুলে বলা হয়। ডক্টর সেসব সমাধান দিচ্ছেন। যেহেতু প্রেগনেন্ট সেহেতু কোনো প্রকার ওষুধ দেননি। জাইমার কপালটা ভালো করে ব্যান্ডেজ করে দেয় এবং ওষুধ লাগিয়ে দেয়। বেবির বয়স 4 মাস হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। হসপিটাল থেকে বেরোতে বেরোতে রাত 12টা। ওইদিকে জাইমা প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। ইশরাক গাড়ির সামনে এসে থেমে যায়। জাইমার দিকে তাকিয়ে বলে, তুমি ডিনার করেছো? করেছি। আপনি? না। জাইমা হতভম্ব হয়ে তাকায়। কপাটে রাগ দেখিয়ে বলে, এরকম ছোটাছুটি করতে থাকুন। খাবার খেয়ে কি হবে শুনি? তুমি খাইয়ে দিবে? প্রচণ্ড খিদে পেয়েছে। জাইমা মাথা নাড়িয়ে বলে, নিয়ে আসুন, খাইয়ে দিব। গাড়িতে বসো, আমি আসছি। আমিও সাথে যাব। এত হাঁটলে অসুবিধা হবে না তো? না না, কি হবে, আমি তো সুস্থ। জাইমা মাথা নাড়ায়।
জাইমার হাত ধরে চলে আসে একটা রেস্টুরেন্টে। সেখান থেকে খাবার প্যাক করে পানির বোতল নিয়ে গাড়ির ব্যাক সিটে বসে দুজন। জাইমা হাত ধুয়ে খাবার মাখিয়ে ইশরাকের বুকে তুলে দেয়। খাবার খাইয়ে দিদি দিদি জিজ্ঞেস করে, বাসা থেকে খাবার খেয়ে বেরোটি কেন? এমনি। এত প্যারা নিতে কেন, কে বলেছে? তোমাকে হারাতে চাই না সেজন্য। জাইমা কোনো জবাব দেয়নি। খাওয়া শেষ হলে ইশরাক পুনরায় বলে, আজকের রাতটা বোধহয় গাড়িতে কাটাতে হবে। কেন? তোমাকে নিয়ে যাওয়ার মতো নিজস্ব কোনো জায়গা নেই। জাইমা কিছুক্ষণ চুপ থেকে বলে, কি হয়েছে? তেমন কিছু না, বলুন আমায়। আমি রাস্তায় থাকলে আমার সাথে রাস্তায় থাকতে পারবে তুমি? আজব কথাবার্তা, এত কিছু থাকতে রাস্তায় কেন থাকবেন? আমাদের বাসায় চলুন। এত কিছু থাকলেও আমার নিজে বলতে কিছু নেই মৈশানি। জাইমা থমকে যায়, গলায় যেন ধারালো কিছু বেঁধে গেছে। জাইমার বুকটা হু হু করে কেঁপে ওঠে। কেমন যেন অসহায় শোনালো কথাটা। জাইমা নিজেকে ধাতস্থ করে বলে, আমি আছি তো, না থাকার মতো করে আছো। জাইমা মাথাটা নিচু করে নেয়। ইশরাক সূক্ষ্ম দীর্ঘশ্বাস ফেলে বলে, সিটে ঘুমাতে অসুবিধা হবে তোমার? আমি সামনের সিটগুলো নামিয়ে দেব। আমাদের বাসায় আসুন। না, বউ নিয়ে পরের বাসায় যাব কেন? পরের কোথায়, নিজেদেরই তো। তুমি বুঝবে না। বাসায় চলুন প্লিজ। তোমার প্রবলেম হচ্ছে? আমার না আপনার। আপনি সারা রাত বসে থাকবেন নাকি? প্লিজ চলুন। এভাবে থাকলে আমার আমার কোমর ব্যথা হয়ে যাবে। এখানে বেয়ে নড়াচড়া করা যাবে না, পরে সমস্যা হবে। জাইমার কথায় ইশরাক সায় জানায়। তার জেদের থেকে বেশি গুরুত্ব বউ আর বাচ্চা। জাইমার সামনে বসে সিট বেল্ট বেঁধে নেয়। ইশরাক গাড়ি স্টার্ট দিতে জাইমা জিজ্ঞেস করে, বাবা জানে আমি যে এসেছি? বলেছি। জাইমা আর কিছু জিজ্ঞেস করেনি। ইশরাক আর কথা বাড়ায়নি। একটু দ্রুত গাড়ি চালিয়ে জাইমার বাসায় চলে আসে দুজন। সবাই যখন ঘুমে বিভোর, তখন দরজা খুলে দিয়েছে রাহেলা খান। ঘুম ঘুম চোখে দুজনকে দিকে এক নজর তাকিয়ে তেমন কিছু বলেননি তিনি। ইশরাক রুমে আসতে জাইমা তার কাপড় চোপড় বের করে দেয়। জানে এই বান্দা ড্রেস চেঞ্জ করা ঘুমাতে পারবে না। ইশরাক চেঞ্জ করতে গেলে জাইমা বিছানা গুছিয়ে নেয়। ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিতে জাইমা জিজ্ঞেস করে, বাসায় কি হয়েছে? কিছু হয়নি। আপনাকে আপসেট লাগছে, বলুন আমায়। আমরা নতুন বাসায় শিফট হচ্ছি শীঘ্রই। হঠাৎ আমি কোনো রকম ঝামেলা চাচ্ছি না। আমার বউ যেমনই হোক আমার কাছে থাকবে। কাজ করুক বা না করুক আমার আপত্তি নেই। ছোট ছোট বিষয় নিয়ে শুধু শুধু অশান্তি পছন্দ করি না। জাইমা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমাকে নিয়ে ঝামেলা হয়েছে? না, তাহলে ঘুমাও, রাত অনেক হয়েছে। আমার উত্তর চাই, উত্তর। জাইমা বিরক্ত হয়। ইশরাক টি শার্ট কলার চেপে ধরে বলে, যা জিজ্ঞেস করেছি সব বলুন, না হলে কামড়ে দেব। জাইমা শেষ কথায় হতে ইশরাক তাকে নিজের বুকে টেনে নেয়, শক্ত করে জড়িয়ে ধরে বলে, কামড়াও, বলুন। 7 দিন ভালো কেটেছে তো মিস মৈশানি? খুব ভালো কেটেছে আপনার? তোমার ভালো কাটলে আমার খারাপ কাটবে কেন? নাটক। তা বিচ্ছেদ কবে নিতে চাচ্ছ? ডেট জানিয়ে দাও। আপনি আমাকে খোঁচা মারছেন? না, আগে বেবি আসুক, তারপর একটা সুন্দর দিন ঠিক করব আলাদা হওয়ার জন্য। কি বলেন? আমার আপত্তি নেই। জাইমা শব্দ করে হাসে। ইশরাক গলা জড়িয়ে ধরে দুগালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, কোথাও যেতে হবে না। আই এম সরি তোমাকে হার্ট করার জন্য। জেনেফাকে দেখে আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে। তার উপর তুমি যেভাবে রিয়্যাক্ট করলে, অবশ্য তোমার রিয়্যাক্ট করাটা স্বাভাবিক। সব ভুলে যাও মৈশানি, প্লিজ। জাইমা জবাব দেয় না। কিছুক্ষণ চুপ থেকে বলে, বাসায় কিছু হয়েছে সেটা বলুন। আমি বকেছি বাবাকে, আমার অনুমতি না নিয়ে ওকে ইনভাইট করায়। এসব কিছুই টুকটাক তর্ক বিতর্ক হয়েছে, ব্যাপার না। আমরা আলাদা বাসায় চলে যাচ্ছি। আমাকে নিয়ে আলাদা হবেন কেন? আপনার মাম্মাকে তো কষ্ট হবে। পরিস্থিতি যেমন তৈরি করেছে, কষ্ট পাওয়াটা স্বাভাবিক। যেতে হবে না কোথাও, আমি মানিয়ে নেব সব কিছু। আপনি আমার জন্য ওদেরকে আলাদা হবেন না প্লিজ। হব। তোমার এত কিছু ভাবার প্রয়োজন নেই। তোমার ফোকাস থাকবে আমার প্রতি, বাকি সব চলে যাক।
আপনি স্বার্থপর হয়ে যাচ্ছেন। আমার পরিস্থিতি আমাকে স্বার্থপর বানিয়েছে। যেটা একবার মুখ দিয়ে বের করেছি সেটা হবে। আমি কোনো রকম কমেন্ট চাচ্ছি না। আমাকেই তো খোটা শুনতে হবে। আমাকেই তো খোটা শুনতে হবে। আমি থাকতে ওরকম কোনো কিছুই শুনতে হবে না। শুধু আলাদা হয়ে যাবেন? হুম, যাব। আপনার যেটা ভালো মনে হয়। আমাকে আপনি সব কিছুই গুছিয়ে বলেননি। ঈশা কিছুক্ষণ চুপ থেকে জাইমার ঠোঁটে আলতো স্পর্শ দিয়ে বলে, শোনো, আমরা ভালোবাসায় মোড়ানো সুন্দর একটা সংসার সাজাবো, ঠিক আছে?